আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায় থেকে আজকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল আপনাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালে। চট্টগ্রাম বোর্ড 2025 সালে দুইটি সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে আসে। আর আমরা সকলে জানি এই অধ্যায় থেকে আমাদেরকে দুইটি সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলকভাবে কি করতে হবে? আনসার করতে হবে। তো আজকে আমি আপনাদের সামনে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি বুঝিয়ে দিব, যেটি চট্টগ্রাম বোর্ড 2025 সালে এসেছিল। তো সকলে প্রশ্নটির সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দিব। দেখেন, প্রশ্নটি এখানে আমাদের বলছে ডিজিটাল রিপেয়ারিং হাউসের। তো প্রশ্নটি অবশ্যই সামনে রাখেন। দেখেন, এই প্রশ্নটি পড়ার আগে আমি আপনাদেরকে এখানে যে বিষয়টি বুঝিয়ে দেবো সেটি হচ্ছে, আপনাদেরকে অবশ্যই একটি রেয়া মিল দেওয়া থাকবে। আর রেয়া মিলের পাশে আমরা সাধারণত রেয়া মিলের ভিতরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ের এন্ট্রি নিয়ে ঝামেলা হয় আমাদের। তো সমন্বয়ের এন্ট্রিগুলো কিভাবে আমরা অর্থাৎ কিভাবে বুঝবো যে আমাদের রেয়া মিলের ভিতরে সমন্বয় থাকবে? যদি কখনো কোনো এন্ট্রির পাশে, যেমন আমাদেরকে যদি বলা হয় বাড়া, এই বাড়ার পাশে আমাদেরকে বলছে বাড়া 10 মাস, এভাবে যদি কোনো সমন্বয়ের এন্ট্রির পাশে আমাদেরকে এভাবে বলে দেওয়া থাকে, তাহলে নিঃসন্দেহে ধরে নেবেন এটা একটা সমন্বয়ের এন্ট্রি। তাহলে সমন্বয়ের এন্ট্রি যদি হয়, আপনি তার পাশে একটি দাগ দিয়ে দিবেন। পড়তে গেলে আপনি বুঝতে পারবেন যে এটি সমন্বয়ের এন্ট্রি, আপনাকে সমন্বয় করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। তো দেখেন, প্রশ্নটি আমাদেরকে কি বলছে? বলছে ডিজিটাল রিপেয়ারিং হাউসের 2024 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়া মিল দেওয়া হলো। এখানে বললো এখানে ডিজিটাল রিপেয়ারিং হাউস রেয়া মিল 31 ডিসেম্বর 2024, এটি বলছে। হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা। সমন্বয় রেয়া মিলের ভিতরে যে এন্ট্রিগুলো বলছে এগুলো আমি বলবো যে কোনটি কি, একটু মনে রাখার জন্য চেষ্টা করবেন। সেবা আয়, এটা এর ভিতর যে অনুপার্জিত সেবা এটি চলতি দায়, ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়, হাতে নগদ চলতি দায়, বাড়া আপনার জন্য একটি পরিচালন ব্যয়, যন্ত্রপাতি এটি স্থায়ী সম্পদ, খুচরা যন্ত্রাংশ এটি চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, সাপ্লাইজ আপনার জন্য চলতি সম্পদ, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি এটি আপনার যন্ত্রপাতি থেকে বাদ যাবে। আর্থিক অবস্থার বিবরণীতে বলা হয়েছে যে শিক্ষানবিশ সালামি এটি আপনার জন্য একটি আয়, উত্তোলন ও মূলধন এটি আপনার মালিকানা শর্তের ভিতরে যাবে। এরপর আপনাদেরকে অন্যান্য তথ্যবলী দেওয়া আছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন কি বলছে, অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক 2024 সালে উপার্জিত হয়েছে। দেখেন তো আপনাদের রেয়া মিলের ভিতরে অনুপার্জিত আয় দেওয়া আছে। তো অনুপার্জিত আয় কিন্তু সেবা আয়ের পরে দেওয়া আছে। যেহেতু অনুপার্জিত সেবা আয় দেওয়া আছে, এটি যেহেতু অর্ধেক আপনার জন্য অর্জিত হয়েছে, তার মানে আপনার আয় হয়েছে, সেজন্য এই এন্ট্রিটা আপনার সেবা এর সাথে গিয়ে একবার যোগ হবে। আর যেহেতু অনুপার্জিত সেবা এটা অর্জিত হয়ে গিয়েছে, তার মানে অনুপার্জিত সেবায় নামক যে দায়টা ছিল এটা কমে যাবে, সেজন্য এটা এখান থেকে বিয়োগ যাবে। এন্ট্রিটা দুই জায়গায় যাবে, সেবায়ের সাথে গিয়ে যোগ হবে, অনুপার্জিত সেবায়ের সাথে কি হবে? বিয়োগ হবে। তার মানে অনুপার্জিত সেবায়ের পাশে একটি দাগ দিবেন এবং আপনারা এখানে সেবায়ের পাশে একটি দাগ দিবেন, দুই পাশে দুইটি দাগ দিয়ে দিবেন। 1 তারিখে সমন্বয়ের এন্ট্রির প্রথম অংশ বলছে। এরপরে 1 তারিখ অর্থাৎ এখানে তথ্যাবলীর ভিতরে আমাদের প্রথম সমন্বয় যেটি বলছে এটি ছিল প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলছে পক্ষান্তরে 20,000 টাকার মেরামত কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যায়নি। আজকে দেখেন, আমাদের অঙ্কটি হচ্ছে ডিজিটাল রিপেয়ারিং হাউস, মানে হচ্ছে আপনি কখনোই কারো কি করবেন, এখানে যে মেরামত কাজ আছে, মেরামত কাজ করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের আয় হবে। তাহলে এই প্রতিষ্ঠানটির সাধারণত হচ্ছে তারা কোনো কিছু মেরামত করে দিবে, তার মাধ্যমে তাদের কি হবে? আয় হবে। এখন আমি কোথাও 20,000 টাকার মেরামত সম্পূর্ণ করছি কিন্তু টাকাটা এখনো পাই নাই, এটা আমার জন্য হয়ে যাবে কি, যে অনাদায় পাওনা, মানে হচ্ছে আমার জন্য এটা চলতি সম্পদ হয়ে যাবে। কিভাবে? কারণ যে ব্যক্তিকে আমি সেবা দিয়েছি ওই ব্যক্তি এখনো আমাকে টাকা দেয় নাই, ভবিষ্যতে দিবে। তার মানে এটা একদিকে আমার প্রাপ্য হিসেবের পরিমাণকে বাড়াবে, অন্যদিকে এটা আমার সেবা আয়কে বাড়াবে। তার মানে সেবা আয়ের সাথে আরেকটি দাগ দেন, আর রেয়া মিলে প্রাপ্য হিসেব কোথায় আছে তার সাথে একটি দাগ দেন, কারণ এটি দুই জায়গায় যাবে। এরপরে বলা হচ্ছে অঙ্ক যখন সমাধান করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন 2 নম্বর বলছে যন্ত্রপাতির উপর 5% অবচয় ধার্য করতে হবে, যন্ত্রপাতির সাথে একটি দাগ দিন রেয়া মিলে। এরপরে বলছে শিক্ষানবিশ সালামি 3 বছরের জন্য পাওয়া গিয়েছে, রেয়া মিলের ভিতরে শিক্ষানবিশ যেখানে আছে তার পাশে একটি দাগ দিন, কারণ এটিও সমন্বয় করতে হবে। আচ্ছা, রেয়া মিলের ভিতরে একটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে ভাড়া ব্র্যাকেটে বলছে 10 মাস, এই যে ভাড়া আছে তার পাশে ব্র্যাকেটে 10 মাস বলছে, তার মানে তার পাশে একটি দাগ দেন, এটিও সমন্বয়ের এন্ট্রি, আপনাকে সমন্বয় করতে হবে। এরপর ক নম্বরে বলছে কি, দেখেন 2024 সালের 31 ডিসেম্বর তারিখে ডিজিটাল রিপেয়ারিং হাউসের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ডিজিটাল রিপেয়ারিং হাউসের বিশদায় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে ডিজিটাল রিপেয়ারিং হাউসের দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো, নিট লাভ 15,500 টাকা ধরে। এই ছিল প্রশ্নের ধরন। আমি এখন আপনাদেরকে ক খ গ তিনটি কি করব? সমাধান করে দেব। তো প্রথম প্রশ্ন ছিল আমাদের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো চলতি সম্পদ দেখেন তো কি কি আছে,
রেয়া মিল পড়তে যাবেন, রেয়া মিল পড়বেন আপনারা, রেয়া মিলের সিরিয়ালে যা যা আসবে তাই নিয়ে আসবেন। দেখেন প্রথমে আছে আমাদের হাতে নগদ, এই হাতে নগদটাকে আমরা এখানে নিয়ে আসব। হাতে নগদ এটা আপনার জন্য একটি চলতি সম্পদ। তো হাতে নগদের পরিমাণ দেওয়া আছে কত আপনাদের এখানে 40,000 টাকা, এটি আপনি এখানে লিখে নেবেন। এরপরে দেখেন দেওয়া আছে আপনাদের এখানে খুচরা যন্ত্রাংশ, এটি আপনি এখানে লিখে নেবেন। খুচরা যন্ত্রাংশ আপনার জন্য একটি চলতি সম্পদ। তো এটি কত দেওয়া আছে দেখেন, খুচরা যন্ত্রাংশ দেওয়া আছে আপনাদের এখানে 30,000 টাকা, এই 30,000 টাকা এখানে নিয়ে আসবেন। এরপরে দেখেন আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব যে কথা দেনাদার এক কথা। তো প্রাপ্য হিসাবটাকে এখানে লিখে নেবেন। এখন এই প্রাপ্য হিসাব লেখার পরে দেখেন, সরি এখানে যেহেতু সমনের এন্ট্রি আছে সেজন্য আমরা টাকাটাকে এখানে লিখতে পারি। তো প্রাপ্য হিসাবের কথা 3টা কলাম করলে হয়, তবে 2টা করলেও হয়ে যাবে আশা করি। দেখেন প্রাপ্য হিসাবের টাকা দেওয়া আছে কত, দেওয়া আছে আপনাদের এখানে 45,000 টাকা। এই 45,000 টাকা এখানে আপনি লিখে নেবেন। দেখেন কেন আমি এখানে ফার্স্ট কলামে লিখছি, আমি আপনাদেরকে একটু আগে বললাম প্রাপ্য হিসাবের সাথে একটি দাগ দিতে। সমন্বয় আপনাদের একই কি বলছে দেখেন, অনুপার্জিত সেবায়ের অর্ধেক 2024 সালে উপার্জিত হয়েছে, এটা এখানে আসবে না। প্রক্ষান্তরে 20,000 টাকার মেরামত কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু এই টাকা এখনো পাওয়া যায়নি। আমি সেবা দিয়েছি কিন্তু টাকা পাই নাই, ভবিষ্যতে পাবো, আর যতদিন না পাবো ততদিন এটা আমার জন্য সম্পদ মানে অনাদায়ী পাওনা হয়ে থাকবে। তো আমরা এখানে সরি অনাদায়ী পাওনা না, মানে আমি এটা পাবো ভবিষ্যতে, যেটা আমার জন্য হয়ে যাবে চলতি সম্পদ। তো আমরা এখানে লিখে নিব যে আপনি এখানে লিখতে পারেন যে বকেয়া সেবা আয়, অথবা লিখতে পারেন অনাদায়ী, অনাদায়ী সেবা আয়, এটি লিখতে পারেন। বকেয়া সেবায় যে কথা, অনাদায়ী সেবায় একই কথা। তো এখানে আপনি এখানে লিখতে পারেন যে কত হাজার টাকা, 20,000 টাকা, 20,000 টাকা আপনি এখানে যোগ করে ফেলবেন, তাহলে আপনাদের এখানে আসবে কত, 65,000 টাকা। এই 65,000 টাকা একসাথে এখানে নিয়ে যাবেন। দেখেন অনাদায় বলতে আমি বুঝিয়েছিলাম সাধারণত অনাদায় সেবা এটাকে বুঝিয়েছি, এখানে অনাদায় পাওনা বলা যাবে না, কারণ কেন, অনাদায় পাওনা বলতে বোঝানো হচ্ছে যে টাকা আমি আর পাবো না সেটা। আর এখানে অনাদায় সেবায় বলতে বোঝানো হচ্ছে আমি সেবা দিয়েছি এখনো টাকাটা পাইনি, মানে বকেয়া সেবায়, এটা আমার জন্য চলতি সম্পদ হয়ে যাবে। এটা মিস্টেক হয়েছে আমার। তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে দেখেন আপনাদের কি আছে, সাপ্লাইজ, এটা আপনার জন্য একটি চলতি সম্পদ। তো এখানে লিখে নেবেন সাপ্লাইজ, সাপ্লাইজ লিখে নেবেন। সাপ্লাইজের পরিমাণ ছিল কত আপনাদের এখানে, সাপ্লাইজ ছিল 12,000 টাকা, এই 12,000 টাকা এখানে লিখে নেবেন। দেখেন আপনাদের আর কোনো চলতি সম্পদ আছে কিনা, আপনাদের রেয়া মিলের ভিতরে আর কোনো চলতি সম্পদ নেই, এবং আপনাদের এখানে যে সমন্বয় আছে সমন্বয়ের ভিতরে আমাদের কোনো চলতি সম্পদ নেই। এখন আমরা সবগুলো যোগ করব। তো যোগ করলে কত আসে দেখেন, এখানে 70,000 উপরে, এরপরে 65,000 টাকা, তারপরে যোগ করবো আমরা এখানে 12,000 টাকা, তাহলে আমাদের এখানে আসবে 1,47,000, হ্যাঁ 1,47,000 টাকাই। এটি হচ্ছে আপনার জন্য মোট সম্পদের পরিমাণ। তো আশা করি আপনার ক নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব। খ নাম্বার আমাদেরকে এখানে বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ডিজিটাল রিপেয়ারিং হাউসের বিশদায় বিবরণী প্রস্তুত করো। তো এখানে আমাদেরকে প্রথমে কোম্পানির নাম লিখে নিতে হবে, এরপরে বিশদায় বিবরণী লিখে নেবেন। এরপর আপনারা অবশ্যই এখানে তারিখটা লিখে নেবেন, 2024 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা টাকা টাকা, এভাবে আপনারা টাকার ঘরটি করে নেবেন। তো দেখেন এখানে আমাদেরকে যেহেতু বিশদায় বিবরণী করতে বলছে, আজকের অঙ্কের ভিতরে ক্রয় বিক্রয় নেই, তার মানে এটি উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান না, এটি হচ্ছে একটি সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের অঙ্ক। আর সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যখন আমরা বিশদায় বিবরণী বের করব, তখন আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করলে আমরা এখানে নেট মুনাফাটা পেয়ে যাবো, আর বেশি কিছুই নয়। তো দেখেন এখানে আমরা এখানে লিখে নিব আয় সমূহ, কি লিখে নেবেন, আয় সমূহ। আয় সমূহ লেখার পরে দেখেন তো আপনাদের কি আছে, দেখেন রেয়া মিলের ভিতরে গেলে আপনারা দেখবেন প্রথমে সেবা আয় আছে, কি আছে, সেবা আয়। তো সেবা আয়ের পরিমাণ দেওয়া আছে আপনাদের এখানে 2,56,000 টাকা, এটিকে আপনি এখানে লিখে নেবেন, সরি ফার্স্ট কলামে লিখে নেবেন যেহেতু সমন্বয়ের এন্ট্রি আছে। এখানে লেখার পরে এখন আমরা কি করব, এর সাথে দেখেন তো সমন্বয়ের দাগ আছে। প্রথমে বলছে অনুপার্জিত সেবায়ের, প্রথম সমন্বয় বলছে অনুপার্জিত সেবায়ের অর্ধেক 2024 সালে উপার্জিত হয়েছে। এই যে যতটুকু অর্জিত হবে সেটা আপনি এখানে যোগ করে ফেলবেন, লিখবেন যে অর্জিত সেবা আয়, অর্জিত সেবা আয়। অনুপার্জিত টাকা কত দেখেন তো আপনারা, রেয়া মিলের ভিতরে অনুপার্জিত সেবায় দেওয়া আছে 24,000 টাকা। কত হাজার টাকা, 24,000 টাকা। বলছে এর অর্ধেক যদি উপার্জিত হয়, তার মানে এক, অর্থাৎ আমাদের এখানে 1 দ্বারা গুণ হবে, 2 দ্বারা ভাগ হবে, তাহলে আমাদের এখানে আসবে 12,000 টাকা।
এই 12,000 টাকা আমরা এখানে যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের এখানে আসবে 2,68,000 টাকা। এই 2,68,000 টাকার সাথে এখন আমাদের সমন্বয়ের দাগ কিন্তু সেবা এর সাথে আরেকটি ছিল, সেটি হচ্ছে কি আপনাদের দেখেন, আপনাদেরকে এখানে বলা হচ্ছে যে পক্ষান্তরে 20,000 টাকার মেরামত কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু এখনো টাকা পাওয়া যায়নি। যে টাকাটা এখনো পান নাই এটা কিন্তু আপনার জন্য আয় হয়েছে, কিন্তু এখন পান নাই, ভবিষ্যতে অবশ্যই পাবেন। সেজন্য এটাকে এখানে লিখে নেবেন, যোগ অনাদায় সেবা আয়, অনাদায় সেবা আয়, সেবা আয় বা বকেয়া সেবা আয়, এটি লিখে নেবেন। তো 20,000 টাকা এখানে লিখে নেবেন। তাহলে টোটাল আপনাদের এখানে আয়ের পরিমাণ কত আসবে, আয়ের পরিমাণ আসবে 2,88,000 টাকা। এই যে আমরা এখানে আয়টা পেলাম, এখন আমরা দেখবো রয়্যাল মিলের ভিতরে আর কোনো আয় আছে কিনা। দেখেন আমরা সিরিয়ালে যাব, আমাদের এখানে শুধুমাত্র রয়্যাল মিলের ভিতরে শিক্ষানবিশ সালামি এরকম একটা আয় দেওয়া আছে দেখেন। তো আমরা এখানে লিখে নেব শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি। তো শিক্ষানবিশ সালামির পরিমাণ দেখেন, তো এখানে একটা সমন্বয়ের দাগ দেওয়া আছে। শিক্ষানবিশ সালামি হচ্ছে 15,000 টাকা, আর সমন্বয় 3 নম্বরে বলছে যে শিক্ষানবিশ সালামি 3 বছরের জন্য পাওয়া গিয়েছে। আমরা অঙ্ক করি 1 বছরের জন্য 2024 সালের, তাহলে এটি 3 বছরের জন্য দিয়েছে, তার মানে অগ্রিম। এখন অগ্রিম অংশটুকু আপনাকে বিয়োগ করে ফেলতে হবে, তাহলে 15,000 টাকা এখানে বসাবেন, এরপরে যতটুকু অগ্রিম আছে সেটা বিয়োগ করে ফেলবেন। তো আমরা এখানে লিখে নিব অগ্রিম শিক্ষানবিশ সালামি বা অগ্রিম। তো অগ্রিমের পরিমাণ কত, এই 15,000 টাকা আপনি এখানে বসাবেন। যেহেতু অঙ্কটা হচ্ছে 3 বছরের জন্য, আমরা করি 1 বছরের জন্য, তাহলে তারা বাড়তি এখানে দিছে কত বছরের, 2 বছরের। এখানে আমরা অগ্রিমটা বিয়োগ করব, অগ্রিম কত 2, তো সেজন্য 2 দ্বারা গুণ করব, আর যেহেতু 3 বছরের টাকা সেজন্য 3 দ্বারা এখানে ভাগ করব। তাহলে আমাদের এখানে আসবে কত, সরি এখানে আসবে 10,000 টাকা। কত হাজার টাকা, 10,000 টাকা আসবে। এই 10,000 টাকা এখান থেকে বিয়োগ করলে আমাদের 5,000 টাকা হবে শিক্ষানবিশ সালামি। তো দেখেন আমাদের কি আর কোনো আয় আছে কিনা, আমাদের আর কোনো আয় নেই, সেজন্য আমরা এখানে সবগুলো যোগ করলে আমাদের টোটাল আয়ের পরিমাণ আসবে 2,93,000 টাকা। দেখেন খুব সহজ একটি অঙ্ক। এরপর আমরা এখান থেকে বিয়োগ করব ব্যয় সমূহ। কি বিয়োগ করব, ব্যয় সমূহ। তো ব্যয় সমূহ বলতে বোঝানো হচ্ছে আমাদের এখানে ব্যয় কি আছে, ব্যয় দেখেন রে মিলে পড়তে পড়তে যাবেন, প্রথমে আছে ভাড়া, এই ভাড়াটা হচ্ছে আপনার জন্য ব্যয়। তো আমরা এখানে ভাড়াটা লিখে নিব, ভাড়ার পরিমাণ হচ্ছে কত দেখেন, এখানে 50,000 টাকা। এখন বলা হচ্ছে এই ভাড়াটা হচ্ছে আপনার জন্য 10 মাস, দেখেন ব্র্যাকেটে বলে দিছে যে 10 মাসের ভাড়া, বললো তার পাশে আবার ব্র্যাকেটে বলছে 10 মাস। তার মানে এটা দ্বারা কি বুঝায়, আপনি এখানে 10 মাসের ভাড়া দিয়েছেন কিন্তু এখনো 2 মাসের ভাড়া এখনো দেন নাই, তার মানে 2 মাসের বকেয়া আছে। আমরা জানি 1 বছর সমান সমান কত মাস, 12 মাস। যদি আমি 10 মাসের ভাড়া দিয়ে দিই তাহলে দিনে কত, 2 মাসে, 2 মাস আমার জন্য বকেয়া আছে। কি আছে, বকেয়া আছে। আর কোনো কিছু যদি বকেয়া থাকে তাহলে আমরা এখানে যোগ করব, তাহলে বকেয়া ভাড়া, এই বকেয়া ভাড়াটা আমরা এখানে যোগ করব। তাহলে এখানে আসবে আমাদের 50,000 টাকা, আর এখানে যেহেতু আমাদের 2 মাসের বকেয়া আছে সেজন্য 2, আর এখানে 10 মাসের ভাড়া যেহেতু সেজন্য আমরা 10 দ্বারা এখানে ভাগ করব। তাহলে আমাদের এখানে আসবে 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা এখানে বসাবো, তাহলে হবে আমাদের কত, 60,000 টাকা। তাহলে আমরা এখানে ভাড়ার পরিমাণটা পেয়ে গিয়েছি। এরপরে দেখেন আমাদের আর কি আছে, আমাদের কিন্তু রয়্যাল মিলের ভিতরে আর কোনো কি নেই, ব্যয় নেই। এখন আমাদেরকে যেতে হবে আপনার সমন্বয়ের এন্ট্রিগুলোর ভিতরে। সমন্বয় এন্ট্রিগুলোর ভিতরে 2 নম্বর সমন্বয় বলছে যন্ত্রপাতির উপর 5% হারে অবচয় ধার্য করতে হবে। কোনো স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা মানে হচ্ছে এটা পরিচালন ব্যয়। তো আমরা এখানে লিখে নিব যন্ত্রপাতির অবচয়। তো যন্ত্রপাতির উপরে 5% অবচয় ধার্য করতে বলছে। যন্ত্রপাতির পরিমাণ কত, যন্ত্রপাতির পরিমাণ হচ্ছে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকার উপরে 5% করবেন, তাহলে আপনাদের এখানে কত আসে দেখবেন, এখানে আসবে আপনাদের 7,500 টাকা, 12,500 টাকা। এই 12,500 টাকা আপনি এখানে বসাবেন। তাহলে এই 12,500 টাকা যখন আসবে, এবার দেখবেন আপনার কোনো ব্যয় আছে কিনা, আর কোনো ব্যয় নেই। এখন আমরা কি করবো, এই সবগুলো যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে আসবে কত, 72,500। তো এটাকে আমরা উপরের টাকাগুলো থেকে বিয়োগ করব। তো দেখেন 93,300 বিয়োগ করবো আমরা এখানে 72,500, তাহলে আমাদের এখানে আসবে 2,20,500 টাকা। এটি হচ্ছে আমাদের জন্য নিট আয়ের পরিমাণ। এটি আমাদের জন্য কি, নিট আয় বা নিট মুনাফা, এটি লিখতে পারেন যে নিট মুনাফা বা নিট আয় বা নিট লাভ। তো আশা করি আপনারা এখানে খ নম্বরটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নম্বরটি সমাধান করে দেব। এখানে গ নম্বর আমাদেরকে বলছে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে ডিজিটাল রিপেয়ারিং হাউসের দায় ও মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো। নিট লাভ 15,500 টাকা ধরে
তো এই প্রশ্নে আমাদেরকে আর্থিক অবস্থা বিবরণীর একটি অংশ করতে বলছে। তো কোম্পানির নাম লিখে নেবেন আর লিখে নেবেন আর্থিক অবস্থার বিবরণী আংশিক কথাটা লিখে নেবেন, কারণ এখানে আপনাকে সম্পদের পাশ বের করতে বলে নাই, শুধু দায় ও মালিকানা শর্ত বের করতে বলছে। তো গড় করে নেবেন টাকা টাকা টাকা, মানে বিবরণ টাকা 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 এভাবে। তো যেহেতু আমাদেরকে দায় এবং মালিকানা শর্ত করতে করতে বলছে, তো সেজন্য আমরা এখানে লিখে নিব দায় সমূহ। কি লিখে নেবেন? দায় সমূহ। রোজার ভিতরে ক্লাস করতেছি তো মুখ শুকিয়ে গেছে। দেখেন এখানে আমাদের দায় সমূহের ভিতরে প্রথমে আছে চলতি দায়। তো চলতি দায়ের ভিতরে দেখেন তো আপনাদের মিলে চলতি দায় কি আছে। প্রথমে দেখেন অনুপার্জিত সেবায়, এটা আপনার জন্য একটি চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব অনুপার্জিত সেবায়। তো অনুপার্জিত সেবায়ের পরিমাণ দেওয়া আছে 24,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন আমি এখানে লিখছি। আমি কিন্তু আপনাদেরকে প্রশ্ন পড়ার সময় বলছিলাম যে একটি দাগ দিতে, কারণ কেন এটার সাথে সমন্বয় আছে। সমন্বয় 1 নম্বরে কি বলছে, অনুপার্জিত সেবায়ের অর্ধেক 2024 সালে উপার্জিত হয়েছে। তাহলে যেটা আমার অনুপার্জিত সেবায় বলতে বোঝানো হচ্ছে একজন ব্যক্তিকে আমি সেবা না দিয়ে তার থেকে টাকাটা অগ্রিম নিয়ে নিয়েছি। এখন আমি যদি তাকে সেবা দিয়ে দিই তাহলে আমার উপার্জন হয়ে যাবে, আর যদি উপার্জন হয়ে যায় তাহলে অবশ্যই আমার অগ্রিম সেবায়ের পরিমাণটা কমে যাবে। সেজন্য অনুপার্জিত সেবায়ের যতটুকু অর্জিত হয়ে যাবে ততটুকু অংশ এখান থেকে আপনাকে বিয়োগ করে ফেলতে হবে। তো আমরা এখানে লিখে নিব অর্জিত সেবায়। অর্জিত সেবায়, দেখছেন এই অর্জিত সেবায়টা কিন্তু এখান থেকে বিয়োগ হচ্ছে, আর সেবায়ের সাথে কি এটি কি হয়, যোগ হয়। তো আমাদের অর্ধেক যেহেতু এখানে কি হয়েছে, উপার্জিত হয়ে গিয়েছে, তাহলে আমি কিন্তু ক নম্বরে দেখিয়েছিলাম যে অর্ধেক 12,000 টাকা, সরি খ নম্বরে দেখিয়েছিলাম। তো এখান থেকে এটি বিয়োগ করে ফেলবেন, আর বাকি যে 12,000 টাকা থাকবে এটা আপনার জন্য হয়ে যাবে অনুপার্জিত সেবায়। তো দেখেন আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপরে ব্যাংক জমাতিরিক্ত, দেখেন রেয়া মিলে দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্ত। তো এখানে লিখে নেবেন ব্যাংক জমাতিরিক্ত, এটা আপনার জন্য চলতি দেয়। অর্থাৎ ব্যাংকে আমার যে টাকা জমা আছে তার থেকে একটু বেশি টাকা আমি উত্তোলন করে ফেলছি, যেটাকে আমরা বলে থাকি ব্যাংক জমাতিরিক্ত। এটা প্রতিষ্ঠানের জন্য চলতি দেয়। তো 12,000 টাকা আপনারা এখানে লিখে নেবেন, এটা 12,000 টাকা দেওয়া আছে। এরপরে দেখেন আপনাদের হাতে নগদ আসবে না, এখানে ভাড়া আপনার জন্য একটি পরিচালন ব্যয় বা ব্যয়। কিন্তু ভাড়ার পাশে এখানে যেহেতু 10 মাস বলছে, আমরা জানি 2 মাসের বকেয়া ছিল। কত মাসের বকেয়া ছিল? 2 মাসের ভাড়া বকেয়া ছিল। আর ব্যয় যদি কখনো বকেয়া থাকে তাহলে এটা আপনার জন্য চলতি দায় হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া। তো বকেয়া ভাড়ার পরিমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম খ নম্বরে 10,000 টাকা। এই 10,000 টাকা আপনি এখানে লিখে নেবেন। এরপরে দেখেন আপনাদের কি আছে এখানে, প্রদেয় হিসাব, এটি আপনার জন্য একটি চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব চলতি দায়। চলতি দায় বা প্রদেয় হিসাব। বকেয়া ভাড়াটা আপনার জন্য চলতি দায়, প্রদেয় হিসাবটা আপনার জন্য চলতি দায়। প্রদেয় হিসাব যে কথা, পাওনাদার এক কথা। তো 20,000 টাকা আমরা এখানে লিখে নিব একদম সেকেন্ড কলামে, যেহেতু সমন্বয়ের এন্ট্রি নেই। এরপরে দেখেন আপনাদের কিন্তু রেয়া মিলের ভিতরে আর কোনো চলতি দায় নেই। এখন আমাদেরকে সমন্বয় যেতে হবে। সমন্বয় 1 এর কাজ করে ফেলছি, সমন্বয় 2 এর কাজও আমরা এখানে আসবে না অবচয়। শিক্ষানবিশ স্যালামি 3 বছরের জন্য পাওয়া গিয়েছে। ভালো করে বুঝেন, শিক্ষানবিশ স্যালামি আপনার জন্য আয়, ভালো করে মনে রাখেন। শিক্ষানবিশ স্যালামিটা আপনার জন্য আয়, একটু আগে খ নম্বরে দেখিয়েছিলাম শিক্ষানবিশ স্যালামি। তো এটা যেহেতু আমার জন্য আয় হয়েছে, আর আয়টা কিন্তু আমরা এখানে 3 বছরের জন্য দিছি। কত বছরের জন্য দিছি? 3 বছরের জন্য। তো আমরা অঙ্ক করি 1 বছরের, যেহেতু 1 বছর চলে গেছে তাহলে অগ্রিম আছে কত বছরের? অগ্রিম আছে আমাদের এখানে 2 বছরের। আর আয় যদি কখনোই অগ্রিম থাকে, ভালো করে মনে রাখেন, আয় যদি কখনোই অগ্রিম থাকে তাহলে এটা আপনার জন্য চলতি দায় হয়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব অগ্রিম শিক্ষানবিশ স্যালামি। অগ্রিম শিক্ষানবিশ স্যালামি। তো অগ্রিম শিক্ষানবিশ স্যালামির পরিমাণ কিন্তু আমি আপনাদেরকে ইয়েতে দেখিয়েছিলাম যে খ নম্বরে দেখিয়েছিলাম যে 10,000 টাকা। এই খ নম্বরে 10,000 টাকা এখানে জাস্ট বসিয়ে দিবেন, আর এখানে কাজ করে দেখানোর প্রয়োজন নেই, যেহেতু খ নম্বরে আপনি অলরেডি একবার করে ফেলছেন। এরপরে দেখেন আপনাদের আর কোনো চলতি দায় নেই। এখন আপনি সবগুলো যোগ করবেন। তো যোগ করলে আপনাদের এখানে কত আসে দেখেন, 24,000, 34,000, 54,000, এখানে হচ্ছে আপনাদের 60,000, 64,000 টাকা। এই 64,000 টাকা আপনি এখানে বসাবেন। এরপর আপনি এখানে আসবেন মালিকানা শর্ত। কি নিয়ে আনবেন? মালিকানা শর্ত। তো মালিকানা শর্তের ভিতরে আমাদের একটা ফরম্যাট আছে, এটা আমি প্রতিটি ভিডিওতে বলছি যে ফরম্যাটটি হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে মূলধন যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ উত্তোলন
বিয়োগ পণ্য উত্তোলন যোগ মূলধনের সুদ বিয়োগ উত্তোলনের সুদ যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি বিয়োগ আয়কর বিয়োগ জীবন বীমা প্রিমিয়াম যোগ সাধারণ সঞ্চিতি। এই ফর্মেটটি একটু ভালো করে মনে রাখেন, তাহলে আপনাদের জন্য এটি করা সহজ হয়ে যাবে। তো মূলধনের ভিতরে প্রথমে অর্থাৎ মালিকানা শর্তের ভিতরে প্রথমে আসবে মূলধন। তো দেখেন আমাদের মূলধন কিন্তু আজকের অঙ্কে আছে। তো মূলধনের পরিমাণ দেওয়া আছে এখানে 90,000 টাকা। এটিকে আমরা কি করব, সেকেন্ড কলামে লিখে নিব। এরপর আমরা অতিরিক্ত মূলধন, তারপরে যে আমাদের যদি অতিরিক্ত মূলধন থাকে তাহলে যোগ করবেন, এরপরে বিয়োগ করবেন উত্তোলন। দেখেন আজকের অঙ্কে কিন্তু উত্তোলন আছে, উত্তোলনও মূলধন দেওয়া ছিল, তো উত্তোলনটা বিয়োগ করবো। উত্তোলনের পরিমাণ ছিল 15,000 টাকা, এটি এখান থেকে বিয়োগ করে ফেলবেন। তো বিয়োগ করলে আপনাদের এখানে আসবে কত, 75,000 টাকা। এরপর আপনি যোগ করবেন নিট লাভ বিয়োগ করবেন নিট ক্ষতি। তো দেখেন তো আজকের অঙ্কে কিন্তু আমাদেরকে গ নাম্বারে বলছে তারা যে নিট লাভ 15,500 টাকা ধরে তারা বলছে যেহেতু, তো আমরা এটা যোগ করব, যোগ নিট লাভ, নিট লাভ। তো ফরম্যাটে যে কি একটু আগে যে ফরম্যাটটি বলছি এখানে আর কোনো কিছু এখানে নেই, তাহলে আমরা কি করব, এখানে 15,500 টাকা লিখে নিব। এরপর এখানে আসবে 90,500 টাকা। এখন উপরে টাকাগুলোর সাথে যোগ করব, তাহলে আমাদের কত আসে দেখেন, 64,000 টাকা যোগ 90,500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 1,54,500 টাকা। 1,54,500 টাকা আপনি এখানে লিখে নেবেন, আর লিখে নেবেন মোট দায় ও মালিকানা শর্তের পরিমাণ। তো এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। আশা করি প্রশ্নটি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ ভিডিওতে লাইক দেওয়ার মাধ্যমে আপনার বন্ধুদের মাঝে এটি পৌঁছাবে খুব দ্রুতভাবে। সকলে ভালো থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।